সমৃদ্ধ করে ফেলে। আজকে এখানে যে ভাইরা আছে, আমি আশা করি ভাষা শিক্ষার পাশাপাশি শরিয়া এবং আনুষঙ্গিক বিষয়ে শিক্ষার পাশাপাশি তারা সায়েন্স এবং টেকনোলজিতেও তারা ইতিহাসের প্রতি মনোযোগ, তারা সাহিত্যের প্রতি মনোযোগ। একটা মানব সমাজের ফাউন্ডেশন রচিত হয় তার সাংস্কৃতিক উপাদানের উপর, তামাদ্দনিক উপাদান। আরবের যে সমাজে কোরআন নাযিল হয়েছে সেখানে জ্ঞান বিজ্ঞানের চর্চা যাই থাকুক, সাহিত্যের চর্চা কিন্তু প্রবল ছিল। জাহেলি সমাজে কবি ভাড়া করে আনা হতো, কবিতা কিনে আনা, এ প্রচলন সেখানে ছিল। আর যারা কবি ছিলেন তাদের আলাদা মর্যাদা ছিল বিভিন্ন দরবারে। কালামে হাকিমে যদিও কবিদের ব্যাপারে একটা গ্রস কথা বলা হয়েছে, কিন্তু এটি ইমানদার কবিদের জন্য, বরঞ্চ যারা ইমান থেকে খারিজ হয়ে শাহাওয়াতে নফসের ভেলায় বসে তাদের ব্যাপারে। এই উপত্যকার মানে এটা নয় যে তাদেরকে ঘুরতে হলে এখন শিলংয়ে যেতে হবে। এই উপত্যকা তাদের মনের উপর, এখানে উদ্ভ্রান্তের মতো এরা করে। এর কোনো গুরুত্ব না থাকলে একটা কোরআনে আসবে। কোরআনের একটা হরফও কিন্তু গুরুত্বপূর্ণ। প্রত্যেকটি হরফ আলহামদুলিল্লাহ তাৎপর্য, যদিও হরফের সমষ্টি হচ্ছে শব্দ, শব্দের সমষ্টি আয়াত, কিন্তু হরফ থেকেই তো শুরু। সেই ক্ষেত্রে আমাদের করণীয়টা অনেক, আমাদের দেশীয় প্রেক্ষাপটে আমরা যদি বিবেচনা করি তাহলে এখানে দুদিকে আমরা আন্দোলনের ঘাটতি অনুভব। একটি হচ্ছে সহিহ ইলম সমৃদ্ধ আইনের চর্চা, আগে সমৃদ্ধ তারপরে চর্চা। দ্বিতীয়টি হচ্ছে বাংলাদেশের মানুষের একটা মাইন্ডসেট আছে দিন সম্পর্কে, দিনদার। এই মাইন্ডসেটের সাথে নিজেকে মানিয়ে নেওয়া, অত জনগণকে সহি মাইন্ডসেটে নিয়ে আসা, এটারও আমাদের মধ্যে ঘাটতি আছে। আলহামদুলিল্লাহ এখন কিছুটা পূরণ হচ্ছে, কিন্তু আবার কিছুটা আমরা হারিয়ে হচ্ছি। আজকে থেকে 40-50 বছর আগে মাদ্রাসা শিক্ষার প্রতি ধারার মধ্যে আলিয়ার কিন্তু ইলমে প্রাধান্য ছিল। কারণ আলিয়ার লোকদের সামনে ইলমের দুয়ারটা প্রশস্ত ছিল। কিন্তু এখন আমরা মানি আর না মানি, এটাই বাস্তবতা যে আলিয়া মাদ্রাসার শিক্ষা খুবই সংকুচিত হয়ে গিয়েছে। আমাদের মেডিকেল কলেজের যে হোস্টেলটায় থাকতাম এটা আর সিলেট আলিয়া মাদ্রাসার পাশাপাশি এটাও একটা আছে। তো বিভিন্ন সময় তাদের ঢোকা এবং বের হওয়া আমাদের দৃষ্টিতে পড়ত। বিশাল বিশাল কিতাব তারা কাদের উপর রেখে ঢুকতেন, আবার বের হওয়ার সময় কিতাব নিয়ে বের হতেন। এমন কোন কিতাবে হাতে সম্ভবত ডিজিটাল কিতাবে ছিল সবাই। এই উস্তাদের সবাই এখন মশগুল, আর বাকি যেটুকু আছে আমাদের উস্তাদের নোট। 2012 সালের 12 ডিসেম্বর রাতে অ্যারেস্ট করে কয়েকদিনের জন্য ঢাকা কিরানীগঞ্জ, আসলে ঢাকা কি বলে নাজিমউদ্দিন রোডে ছিল রাষ্ট্রীয় অতিথি হিসেবে। আমার পাশের রুমে বুয়েটের আমাদের ছোট ভাই, ওরা আমার 1.5 মাস আগে ঢুকেছে। তাদেরকে জিজ্ঞেস করলাম যে তোমাদের পড়াশোনা তো ডিসকন্টিনিউ হয়ে যাবে। বললো না না, এটা কন্টিনিউ আসছে। বললাম হ্যাঁ, তোমরা তো ক্লাস করতে পারছো না এবং তোমাদের রুমে তো আমি কিন্তু কিতাবাদি দেখছি। কই না, আমরা লেখাপড়া করি, আমরা এই 15
15-20 দিনের মধ্যে আমাদের পরীক্ষা আছে, আমরা পরীক্ষা অ্যাপেয়ার করবো। পরীক্ষা আমাদের কিতাব দেখি, আমাদের টিচারদের নোটিস। আমি বললাম এখানে কিতাব দোকান কি তোমাদের জন্য অসুবিধা? ওইটার প্রয়োজন পড়ে। বললাম কেন? তোমাদের কোনো টেক্সট বুক নাই, রেফারেন্স বুক নাই, বলে যে লাইব্রেরি ভর্তি। লাইব্রেরি ভর্তি, তোমরা এগুলোতে ভর্তি না, আমরা দেখি পড়ানো না। আমরা পড়ি কি দিয়ে চলে তোমাদের? বলে যে ক্লাস নোট দিয়েছ, তোমাদের ওই হলো কবে থেকে দাঁড়িয়েছি, ওই অনেক দিন আমরা সেই অবস্থা পেয়েছি। এর ফাইনাল আমাদের শিক্ষা ব্যবস্থার সর্বত্রই ধস নেমেছে এবং আলিয়া মাদ্রাসাগুলোরও এখন সেম অবস্থা। কিন্তু আলিয়া মাদ্রাসার ছাত্রদের ব্রেইন এত ভালো বর্তমান যুগে, আগেও এত ভালো ছিল। আগের ব্রেইনগুলো একটা পুতা ছিল, তাদের অনেক লেখাপড়া করেও ফার্স্ট ক্লাস হয়েছে খুব কম। এখন দেখি অনেকে র্যান্ডম ফার্স্ট ক্লাস হয়, আবার দেখি ক্লাস হয়ে। আমি হঠাৎ করে একদিন তামিল ক্লাসে টঙ্গি শাখায় ঢুকলাম, তো হুজুরা আমাকে টানে দাখিল এবং আলিম ক্লাসে। আমি বলি না, আমার ফাজিল ক্লাসে নিয়ে এখন দেখি নিতে রাজি হয়ে। ছোট ক্লাস দিয়ে কি হবে, বড় ক্লাসটা দেখি। আচ্ছা ফাজিলের নাম না, আমার কামিলের দিলেন, এখন আর কিচ্ছুই বলে না। এখন কি সমস্যা কি বলেছে? না, ওখানে তো ছাত্র না, এইসব কেন ছাত্র নেই কেন? বলে যে একই সাথে তারা কলেজেও ভর্তি হয়েছে, ইউনিভার্সিটিতেও ভর্তি হয়েছে, আবার এখানেও তাদের ভর্তি আছে। ক্লাসে আসে না, না আসে। এরা কি বই করে সব না ভালোবাসে? এই হচ্ছে এখন বর্তমান আলিয়ার লেখাপড়ার বাস্তবতা। ফাজিল কামিলকে ডিগ্রি এবং অনার্স এবং ইয়ের মান দিয়ে, মাস্টার্সের মান দিয়ে আল্লাহ জানে আমরা কতটা অর্জন করলাম না বর্জন করলাম, আল্লাহ সময় বলে। তবে হ্যাঁ, এটা ঠিক যে সমমানে কিছু কিছু জায়গায় তারা চাকরিতে করছে, কিন্তু না, তারা আসলে এই সার্টিফিকেট দিয়ে চাকরিতে ই করেন। তারা ই করেন ইউনিভার্সিটির সার্টিফিকেট, জেনারেল সার্টিফিকেট। আমরাই তো আমাদের শিক্ষা ব্যবস্থাকে আন্ডু করি, অকার্য। এই অবস্থা থেকে কিভাবে উদ্ধার করা যায়, আজকে এই ভাইদেরকে ভাবতে। এবং আমি মনে করি যে এই বিষয়ে এখানে অনেকে এটার সাফার, এই সাফারিংটা এখন হচ্ছে, এইভাবে যদি চলতে থাকে তাহলে আলিয়া শিক্ষা ব্যবস্থায় তখন ইসলাম শিখেই থাকে। একদিকে সিলেবাসকে করা হয়েছে জটিল এবং কঠিন, সংকুচিত। আরেকদিকে যদি আমরা এইটুকু গুরুত্ব না দিতে পারি তাহলে আমাদের অবস্থা কোথায় চলে যাবে। অন্যদিকে কমিয়ে দাঁড়ার যে শিক্ষা, তারা এখন পর্যন্ত সরকারের কোনো সিলেবাস নিচ্ছে না। তবে হ্যাঁ, তারাও কিছু পরিবর্তন এনেছে। তারা বিজ্ঞান, অঙ্ক এবং বাংলা ভাষায় 3টা সংযোজন করেছে। কিছু কিছু প্রতিষ্ঠানে এখন তারা ইংলিশও সংযোজন ভাষা হিসেবে। তুলনামূলকভাবে ইংরেজির চর্চা এবং আরবি ভাষার চর্চা তাদের ওখানে পাবে, এটি আমার উদ্দেশ্য। ইদানিং আমি যখন বিভিন্ন কওমি মাদ্রাসায় যাই, তখন দেখি যে তাদের কিছুটা বলব ইংলিশের উপরও বেশ ভালো দক্ষতা তাদের তৈরি হয়ে গেছে। আমি হ্যাপি, এতে আমি খুশি যে একটা ধারা কার্যত পিছিয়ে পড়েছে, কিন্তু আরেকটা ধারা এগিয়ে আসতেছে। তারা চাচ্ছেন না তাদের এই ধারাটা সরকারের নিয়ন্ত্রণে যায়।
আমরাও চাই না যে তাদের এই ধারা সরকারের কোন সরকার কখন আসে তার কোনো ঠিক ঠিকানা নেই। ইসলামী সরকার যদি আসে আলহামদুলিল্লাহ, তখন গোটা শিক্ষা ব্যবস্থাই তার নৈতিক ভিত্তির উপর দাঁড়াবে। কিন্তু যদি সেকুলার ওয়ান আফটার অ্যানাদার আসতে থাকে, তাহলে তো এরা আলিয়া মাদ্রাসার মতো ওইটারও জান খরচ করে। এই জন্য ওটা কোনো অবস্থায় ওখানে যাওয়া উচিত। আগে কওমি মাদ্রাসায় কারা লেখাপড়া? সাধারণত অবহেলিত পরিবারের সন্তানরা অথবা সচ্ছল পরিবারের অবহেলিত সন্তান, এটা ছিল স্বাভাবিক নিয়ম। তার ব্যতিক্রম তো সব জায়গায় থাকে, হয়তো তখন ছিল। এখন কিন্তু সচ্ছল পরিবারের বিপুল সংখ্যক ছেলে মেয়ে কিন্তু এখন কমিতে লেখাপড়া। আগে সাধারণত ছাত্ররা কমিতে যে টিউশন ফিটা দিবে, অথবা তারা যদি হোস্টেলে থাকে সেখানে খাওয়া দাওয়ার পয়সা শেয়ার করবে, এই ধরনের কোনো ধারণাই ছিল না। হোস্টেলে থাকা মানে লিল্লাহ, আর কওমি মাদ্রাসায় পড়া মানে ফ্রি। এখন কিন্তু মানুষ টাকা পয়সা দিয়ে হোস্টেলেও রাখে, আবার কিন্তু লেখাপড়াও করে, ক্লাসের টিউশন ফিরে দেয়। আমি বিভিন্ন মাদ্রাসায় গেলে জিজ্ঞেস করি যে আপনাদের ফিনান্সিয়াল ম্যানেজমেন্টটা কীভাবে? তারা বলে যে শেয়ার, কিছু গার্জিয়ানদের কাছ থেকে আসে আর কিছু আমরা ডোনেশন হিসেবে পাই। তবে এটা সরকারি ডোনেশন, এটা প্রাইভেট ডোনেশন, পাবলিক না, প্রাইভেট। পাবলিক মানে সরকার। তারা, আমি জিজ্ঞেস করি যে আপনাদের এটার ডেভেলপমেন্টটা কীরকম? বলে যে আগে তো সুন্দর পড়াই ছিল, কেউ বলে যে এখন আমরা 60% পেয়ে যাই গার্জিয়ানদের কাছে, কেউ বলে ইভেন মোর, আর কেউ বলে এবিট বিলো, এতটুকু আমরা এখনো পাই না, হয়তো 34%। বাট এটা একটা গুড ট্রেন্ড। দুই কারণ, যদি এইভাবে প্রাইভেট পার্টিসিপেশনে তাদের আর্থিক ব্যবস্থাপনাটা তৈরি হয়, তাহলে ওখানে প্রাতিষ্ঠানিকতা তৈরি হবে। ওখানে কিন্তু আর্থিক প্রাতিষ্ঠানিকতার সমস্যা। আমি দুই একটা আন্তর্জাতিক কোনো সংস্থার পক্ষ থেকে অডিট করার দায়িত্ব পেয়েছিলাম, নিজে করিনি, অডিটর নিয়োগ করেছিলাম। তখন দেখেছি যে সেখানে ভালো ব্যবস্থা নেই, স্বচ্ছতা। যখন প্রাইভেট ফান্ড আসবে তখন স্বচ্ছতা তৈরি হবে। তখন কোনো তাগুতের মুখের দিকে, হাতের দিকে তাদেরকে তাকায় থাকতে হবে। তখন হক কথার চর্চা করতে তাদের পা এবং বুক কাঁপতে হবে। তারা ডিসপারিটি হক কথা বলতে পারবেন, হকের উপর থাকতে পারবে। এখন হক কথা বলতে তাদেরকে ইতস্তত করতে হবে। কথা যে বলবো, আমার আবার এই বন্ধ হয়ে যায়, আমার ফাইন্যান্সার তো তারাই তো বড় অংশ দিয়ে দেয়। আনফর্চুনেটলি এই ফাইন্যান্সগুলো নিতে গিয়ে দুয়ারেও তো ধ্বংস, একদিকে তো লিমিটেশন, আর একদিকে কার কাছ থেকে ফাইন্যান্স নিচ্ছে, তার আয়ের উৎসটা সঠিক না বেঠিক, হালাল না হারাম, অনেক সময় সেটাও বিবেচনায় থাকে না বলে আমাদের সামনে দৃশ্যমান। এইসব মিলে সেই জগতে একদিকে উৎকর্ষ থাকলেও আরেকটা দিক উল্টো। কিন্তু যদি সচ্ছল পরিবারের লোকের যায়, এটার সলিউশন। দুই নম্বর হলো যে সচ্ছল পরিবারের একটা সন্তান যখন যাবে, সে যে নারিশমেন্ট পায়, পুষ্টি পায় তার পরিবারে, তার ব্রেইন এবং তার দৈহিক কাঠামো যেভাবে গড়ে ওঠে, সে আরেকজনের চাইতে তুলনামূলকভাবে একটু ভালো করবে, এটা স্বাভাবিক। তবে এটাও বলার কোনো অবকাশ নেই যে যারা অসহায় গরিব, তাদের গর্বে আল্লাহ তাআলা যে মালিক পয়দা করে না, এটা বলা যাবে। শিক্ষা এখন আমরা যদি দেখি, তাহলে এখনো 60% শিক্ষার্থী যারা শিক্ষা জীবনে আমাদের দেশে ভালো করছে, তারা কিন্তু গরিব ফ্যামিলি থেকে এসেছে। তারা স্ট্রাগল করে লেখাপড়া করে। লজিংয়ের পরিবেশটা এখন কমে গেছে। এখন টিউশনিতে এটা ডাইভার্ট হয়ে গেছে, অথবা কোনো আউটসোর্সিং করে নিজের লেখাপড়া চালায়, আবার ফ্যামিলিকেও পড়ে।
এরকম কিন্তু বহু ছেলে মেয়ে আছে, ইভেন মেয়েরাও এখন সেইভাবে নিজেদেরকে বিল্ড আপ করার চেষ্টা করে। এই সব মিলে আমাদের টোটাল শিক্ষা ব্যবস্থায় একটা চ্যালেঞ্জের